মাওলানা মামুনুল হক সাহেব একটা অবস্থান চলে গেছেন, উনি একটা অবস্থানে চলে আসছেন, আল্লাহর শুকর। সামনে অনেক কাজের সম্ভাবনা, এখন পলিসিগুলি নির্ধারণের ক্ষেত্রে এই জায়গাগুলিতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে হবে বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয়েছে মামুনুল হক সাহেবের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি ঠিক আছে, রাজনীতির কথা বলছি, রাজনীতিতে ক্যালকুলেশন, বিশ্লেষণ, পর্যবেক্ষণ, জুবায়ের যেরকম বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ। জাওয়াজের মাত্রার মধ্যে অনেক রকমের যোগ বিয়োগ করতে হয়। আমি প্রথমেই এইরকম একটা আয়োজনের জন্য মোবারকবাদ জানাই, কারণ নির্বাচনের পরে বিভিন্ন পরিস্থিতি যাচ্ছে, ঠিক এই টাইপের একটা আয়োজন কেউ করে নাই। আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেরই এটার দরকার ছিল এবং সামনেও আছে। আমি আশা করি এটা একটা সূচনা আলোচনা, সামনে হয়তো এই আলোচনা আরো বিভিন্ন দিকে যাবে, কারণ কথাবার্তা মত বিনিময় যখন শুরু হয় তখন মত এবং কাউন্টার মত এবং একটা রেজাল্টের দিকে যেতে হলে এটা লম্বা বৈঠকের দরকার হয় অথবা বারবার বৈঠকের দরকার হয়। ইনশাল্লাহ আশা করি সামনে ভালো কিছু হবে। আমি এই জন্য এই আয়োজনের জন্যই মোবারকবাদ জানাই, একটা সদিচ্ছার প্রকাশ। 2 নম্বর দিক হলো হযরত মাওলানা মামুনুল হক সাহেব সুন্দর কথা বলেছেন এবং আমি খেয়াল করেছি এটা আমার একটা কাজের মতো। নির্বাচনের আগে থেকে আমাদের দলগুলো, অন্যান্য দলগুলো কে কিভাবে কথা বলছেন, তার অবস্থানটাকে কে কিভাবে জানান দিচ্ছে, অনেক প্রসঙ্গ আসতে পারে, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, যেটা আপনারা সবাই বুঝেন, আদর্শিক রাজনীতি যারা করে, ঠিক রাজনীতি করে যারা, আদর্শিক তাত্ত্বিক কাজ যারা করে অথবা ক্লাস করে, মহাজারা করে, তাদের বাস্তবতা একরকম, কিন্তু আদর্শকে ঘিরে রাজনীতি যারা করে তাদের সঙ্গে দুইটা জিনিস একটা টানাটানি করতে হয়। দুইটা জিনিসের সঙ্গে, একটা হলো মূল আদর্শ, আরেকটা হলো মাঠের বাস্তবতা। তো এই দুইটা জিনিসের টানাটানির মধ্যে একটা অপশন বেছে নিতে হয়, সেটা হলো যে কোনটুক আমার আদর্শের সাথে একটু মিলে, অথবা খেয়াল করতে হয় যে আমি যা করতে চাচ্ছি তার কাছাকাছি যেতে পারি। তারপরে আরো নামতে হয়, নেমে চিন্তা করতে হয় আমার প্রতিপক্ষ যারা, তাদের অন্তত লাভ না হয় এই কাজটা কিভাবে করতে হয়। মাঠের রাজনীতিতে এই জিনিসগুলো চিন্তা করতে হয়, কারণ বাম বলি আর ইসলাম বলি, আদর্শিক রাজনীতির ক্ষেত্রে পুঁজিবাদী বাজার অর্থনীতির যে সাধারণ রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, এটার জন্য এত চিন্তার কিছু নেই, মাইরাকে এটা ক্ষমতায় চলে আসলেই হয়। আদর্শিক রাজনীতির ক্ষেত্রে এই সমন্বয়টার মধ্যে মেধার অনেক বড় একটা ব্যাপার থাকে। আমি নির্বাচনের সময় অনেকগুলো জিনিস খেয়াল করেছি। মাওলানা মামুনুল হক সাহেব ঠিক যেই টাইমে 11 দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছেন, আসনগুলো বিন্যাস হয়েছে, এটা খুব জটিল একটা মেরুকরণের সময় ছিল। আমি খুব কৌতূহলের সঙ্গে খেয়াল করছিলাম ওনাকে কখন জামাত এগিয়ে দিচ্ছে বক্তব্য দেওয়ার জন্য, কারণ ইসলামী আন্দোলন তখন বের হচ্ছে। মানে ব্যাপারটা এরকম ছিল যে একটা বারান্দায় বৈঠক হচ্ছে বা দাঁড়ায় গল্প হচ্ছে, এদের সঙ্গে প্রস্তাব নষ্ট হচ্ছে, এরা ইন করছে। ওই সময়টার একটা বাস্তবতা ছিল, এই বাস্তবতায় সিট ভাগ হচ্ছে, এরপরে কার কেমন আসন হলো এটা আমি খেয়াল করলাম। আমি পেছনের কথায় যাব না, আমার কাছে মনে হয়েছে মামুনুল হক সাহেবের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি ঠিক আছে, রাজনীতির কথা বলছি, রাজনীতিতে ক্যালকুলেশন, বিশ্লেষণ, পর্যবেক্ষণ, জুবায়ের যেরকম বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ। জাওয়াজের মাত্রার মধ্যে অনেক রকমের যোগ বিয়োগ করতে হয়, কিন্তু জোটটা ছিল নির্বাচনী জোট। আমি এখন প্রস্তাব করব পলিসিগত সুবিধার জন্য। মুফতি কাফায়েতুল্লাহ আজহারী সাহেব আদর্শিক অনেক দিক বলেছেন, মওদুদিয়াত এবং আমাদের হাক্কানি উলামায়ে কেরামের দেওবন্দিয়াতের অবস্থান থেকে এটা ঠিক আছে ওনার আলোচনা। আমি একটা ভিন্ন জায়গা থেকে বলতেছি, রাজনৈতিক পলিসির অংশ হিসেবে এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এখন বলতে পারে যে আমরা ঠিক আছি, বিরোধী দল, কিন্তু আমি স্বতন্ত্র সংসদেও বাইরেও বিভিন্ন ইস্যুতে যদি জামাত মনে করে, কারণ লিডিং দল জামাত এখনো যেহেতু ওনারা জোটে আছেন, কোন ইস্যুতে একসাথে হওয়ার দরকার মনে করে একসাথে হইলেন, কিন্তু স্বাভাবিকভাবে ওনারা একটু স্বতন্ত্র হয়ে গেলেন। বিগত সংসদের নজির আছে। এটা করলে বার্গেনিং এর পাওয়ার গুলো বারবার থাকবে, যখনই জামাতের দরকার হবে আবার বসবে যে এটাতে আপনারা একটু সাপোর্ট দেন, ওনারা বলবে না এটাতে আমরা পুরো সাপোর্ট দিতে পারতেছি না। দেখি মানে এই জিনিসগুলো ওনারা করবেন কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছে কোনো তথ্য নাই, এনসিপি শুরু করে দিয়েছে অলরেডি। এটা ইলেকশনের সময়, সিটি নির্বাচনের সময় হয়তো এই জায়গাটায় আরো যাবে সামনে এই জায়গাগুলো। 2 নম্বর দিক হলো বাকি সবকিছু বিশ্লেষণের জিনিস। মানে রাজনীতিতে মাওলানা ফজলুর রহমান সাহেব উপমহাদেশে একটা ভালো উদাহরণ।
যে বিভিন্ন ক্ষেত্রে আপনার অবস্থান পরিবর্তনের দরকার হইতে পারে পলিটিক্যাল কারণে। এখানে ধর্মীয় আদর্শের চেয়েও মানে সীমা রক্ষা করে, ধর্মীয় আদর্শের জাওয়াজের সীমাটা রক্ষা করে পলিটিক্যাল কারণে আজকে নওয়াজ শরীফ আমার বন্ধু, কালকে ইমরান আমার বন্ধু, তারপরে দিন আবার ইমরানের দলের লোকজন আবার আমার বাসায় আসবে, আগে ওদেরকে উৎখাত করেছে। এটার জন্য উনি মানানসই, বুঝতে একটু কষ্ট হয়। কিন্তু সংসদীয় রাজনীতিতে আমি মালয়েশিয়াতে এই জিনিসটা দেখলাম, মাহাতির মোহাম্মদ, আনোয়ার ইব্রাহিম, ঠেলা ধাক্কা জেলখানা, আবার একসাথে আবার বের হইল, এটা আছে। আপনি ইন্ডিয়াতে এই জিনিসটা দেখবেন। মাওলানা মামুনুল হক সাহেব একটা অবস্থান চলে গেছেন, উনি একটা অবস্থানে চলে আসছেন, আল্লাহর শুকর। সামনে অনেক কাজের সম্ভাবনা। এখন পলিসিগুলি নির্ধারণের ক্ষেত্রে এই জায়গাগুলিতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে হবে বলে আমার কাছে মনে হয়। এই যে গণভোট, হানা ভোটের প্রসঙ্গ আসছে, সংবিধান সংস্কারের প্রসঙ্গ আসছে, এখানে আমার একটা ছোট্ট নোট, সেটা হলো এটা পজিটিভ জিনিস যে সংস্কারগুলো হওয়া দরকার। আবার বিএনপির একটা ভিন্ন অবস্থান। বিএনপির ভিন্ন অবস্থান মানে হলো, আমি বিএনপিকে বিএনপি হিসেবে দেখতেছি না, এখন পাওয়ার পার্টি। যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যার হাতে ক্ষমতা যাওয়ার আগেও সম্ভাবনা ছিল নির্বাচনের আগে, এখন তো সে ক্ষমতায় আছে এবং 2/3 মেজরিটি নিয়ে আছে। এটা যদি আমিও হইতাম, অন্য একটা দলও হইতো, সংস্কার করে ক্ষমতার ব্যালেন্সিং করা, হাত পা একটু কেটে দেওয়া প্রধানমন্ত্রীর, এইটা সে চাবে না। বিএনপির সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, জামাত এই জায়গাটা একটা ভালো বার্গেনিং করবে, এনসিপিও করবে, নৈতিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসও করবে, কিন্তু এই খেলাফত মজলিস তার প্রধান ইস্যু বানাবে কিনা বার্গেনিং এ, না তার কিছু নৈতিক, দিনী, জাতীয় অন্য কোনো ইস্যু তার কাছে হাইলাইট থাকবে, এইটাতে সঙ্গে থাকবে যে ঠিক আছে আসি আমি আপনাদের সাথে, সংবিধানের সংস্কারটা হোক। এটা আমার দূরত্ব তৈরি করার বিএনপির সঙ্গে ভাইটাল জায়গাটায় যাওয়া বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আগামী দিনের পলিসিতে ঠিক হবে কিনা এটা প্রস্তাব রাখছি আমি। 3 নম্বর দিক হলো, এটা এই জন্য বলছি যে ওনাকে গুণে মানুষ, এটা উনি বলছেন এমন না, মানে পার্সন একটা পার্টি হয়ে যায়, ইনস্টিটিউশন হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে। ইসলামী দলগুলোর মধ্যে ফিগার একজন ব্যক্তি, উনি একটা ইনস্টিটিউশন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই ওনাকে চিনে। আমার একটা প্রস্তাব হলো যে সামনে বিএনপির সঙ্গে দূরত্ব বৃদ্ধির জায়গাগুলোতে উনি অগ্রসর থাকবেন কিনা। কেন এই কথাটা বলছি দেখেন, ইসলামী আন্দোলন জামাতের সঙ্গে জোট হয়ে যাচ্ছে মানে দুইজন এক সংসারে ঢুকে গেছে। ইলেকশনের 6 মাস আগের চিত্র, বা মনে হচ্ছে যে এই জোটের কিছুতেই ভাঙবে না, একজন আরেকজনের সঙ্গে এত কাছে। ঝগড়াটার বড় দায়িত্ব নিয়ে নিলেন আমাদের লোকেরা, তারেক রহমানকে গালি দেওয়ার, চান্দাবাজ বলার বিশাল দায়িত্ব আমরা নিয়ে নিলাম। পরে যখন ভাঙন হইল, ভাঙন হওয়ার পরে এটা নিজেদেরও লজ্জা লাগতেছে বিএনপির সঙ্গে একটা বার্গেনিং এ যাইতে, বিএনপি আর দরকার মনে করে নাই ডাকাডাকি করতে। পলিটিক্সে অপশন এবং বারান্দা খোলা রাখা দরকার। আমি মনে করি যে বিএনপির সঙ্গেও যেন বার্গেনিং এর স্কোপ থাকে। আজকের মূল্যায়ন ঠিক আছে যে বিএনপি আমাদেরকে কয়টা আসন দিবে, এখন এই মূল্যায়নই ঠিক আছে, কিন্তু এই মূল্যায়নটা ওপেন হবে না। বরং জামাতের সঙ্গে, জামাত যদি কখনো অবমূল্যায়ন করে, বিএনপির সঙ্গে যেন আমার কালকে আবার পরের মুহূর্তে গল্প হইতে কোনো সমস্যা না হয়, এই দূরত্বের জায়গাটায় যেন আমরা না যাই। এটা আমার একটা প্রস্তাব। 4 নম্বর কথা হইল 24 এবং 47, 71 ইত্যাদি নিয়ে অনেক তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলো প্রতিষ্ঠিত, মাথায় আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, আওয়ামী লীগ আসলে নাই এই জায়গাটায়, আমি নাই। আমার কাছে কেন জানি মনে হয় মিডিয়া আছে আওয়ামী লীগের, ইন্ডিয়া আছে। আওয়ামী লীগ অলরেডি, মানে আমার বিশ্লেষণ হইলো হিডেন একটা সিচুয়েশনে আওয়ামী লীগ চাদরের নিচে আছে, একটু পরে চাদরটা সরায় ফেলবে এবং রাস্তায় নেমে পড়বে। আপনারা যদি গতকাল পরশুদিনের চট্টগ্রামের মিরেশ্বরায়ের দৃশ্য দেখেন, আওয়ামী লীগ লাফাচ্ছে এবং বিএনপি অত্যন্ত অযোগ্যতার সঙ্গে এটাকে ফেস করতেছে। যেভাবে ফেস করা দরকার ছিল, যেভাবে এটাকে ট্যাকেল করা দরকার ছিল আওয়ামী লীগের উত্থানের সম্ভাবনাকে, এটা বিএনপি খুব ভালো পারবে বলে আমার কাছে মনে হয় না। বরং সামনে আবার আওয়ামী লীগ অপোজিশনে থাকবে, বিএনপি পজিশনে থাকবে, আবার সংসদীয় অপোজিশন জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, বিশেষ করে আমাদের মাওলানা মামুনুল হক সাহেব, যারা বলিষ্ঠ কণ্ঠ, ফেস হিসেবে পরিচিত, তাদের একটা লড়াই সংগ্রাম শুরু করতে হবে। এটা কি 1 বছরের মধ্যে করতে হবে কিনা এটা নিয়ে আমার, বা আরেকটু লম্বা সময় লাগবে কিনা এটা একটু বিশ্লেষণের ব্যাপার। অলরেডি শুরু হয়ে যাবে। এই জন্য বিএনপি, জামাত, আমাদের কাজ ভাগাভাগি চিন্তা, রাজনীতিতে আমরা অগ্রসর হইতে চেষ্টা করব, এটা ঠিক আছে। কতটা অল আউট অ্যাকশনে যাব, কতটা বিএনপিকে এখন
অপর দিকে মনে করব, আমরা এইদিকে মনে করব, এবং কখন আবার একসাথে হাত মিলাইতে হয় একসাথে আওয়ামী লীগের ঝড় মোকাবেলার জন্য। ইন্ডিয়ান সিচুয়েশন আপনারা কলকাতার কারণে জানেন, এবং ইন্ডিয়া কতটা প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, সামনে এই বিষয়গুলো সামনে আসবে। অনেক ভাবেন, অনেক পরিকল্পনা করে সুন্দর করে রাজনীতি অগ্রসর করছেন। আদর্শিক মওদুদিয়াত দেওবন্দিয়াত এটা একটা দিক আছে, এটা নিয়ে আমি বলবো না, অন্যরা বলার লোক আছেন। আমি রাজনৈতিক কিছু বিষয় কিছু বিবেচনা পেশ করলাম। আল্লাহ তাআলা এই দলকে এবং 2 জন সংসদ সদস্য আছেন, নির্বাচিত হয়েছেন। এখানে যারা একজন কারেক্ট একটা আবেদন জানিয়েছেন, মোহাম্মদ জুবায়ের মনে হয়, আমি আমার ভাই মুফতি মোহাম্মদুল্লাহ এবং হানজালা, তাদের কাছে 2-3টা জিনিস আমার কাছে মনে হয়েছে, দেখা হইলে বলতাম, কোনো সমালোচনা না, এই জন্য বলতেছি তারা যতটুকু করেছেন ভালো করেছেন। সংসদীয় দক্ষতা এবং এলাকাগত দক্ষতা, টেকনিক, কৌশল বা আইন কানুন বা প্রোটোকল বলে যেটার কারণে একটু ঝামেলা হয়ে যায়, তার মানে বিরোধী পক্ষের জটিলতার কারণে 2-একটা ঝামেলায় পড়ে গেছিল, এই জায়গাগুলির একটু কর্মশালা দরকার, একটু আইনজীবীদের সঙ্গে বসা দরকার, কথাবার্তা দরকার। তাহলে এই 2 জনই অনেক পাওয়ারফুল অবস্থান সামনের দিনগুলিতে আশা করি রাখতে পারবে ইনশাল্লাহ। সর্বশেষ কথা, আগামী ইলেকশনকে চিন্তা করে শুধু বাংলাদেশ খেলাফত মজলিস না, অন্যদের দায়িত্ব বাংলাদেশ খেলাফত মজলিস নিতে পারবে না। 50টা টার্গেট করে যদি আমাদের আলেমরা, খেলাফত মজলিস অন্তত 15টা নিশ্চিত, বা 10টা বা 12টা বা 8টা, আলেমদের যতগুলো দল আছে 50টাকে এমন ভাবে টার্গেট করা যেখান থেকে 15টা সিট যেন বের হয়ে আসে, তাদের মধ্যে একটু যোগাযোগ রাখা, তাদের মধ্যে একটু মানে লিয়াজু রাখা, যেন ধর্মীয় ইস্যুগুলোতে, কওমি মাদ্রাসার ইস্যুগুলোতে, খতমে নবুয়তের ইস্যুগুলোতে, বিভিন্ন ইস্যুগুলোতে এই জায়গায় বলিষ্ঠ কণ্ঠটা তৈরি হয়। এখন থেকে একটু মেহনত শুরু করলে ফায়দা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।